ক্ষমতায় থাকা শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের। তেমনি বিমানবাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন তিনি, কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুমই তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয় মাত্র। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু খাওয়ার সময়ও ছিল না। বিমানবাহিনীর C-130J বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। শেখ হাসিনা পালায় না। এই দম্ভক্তির 10 দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে। 15.5 বছর দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এটা কেউ ভাবতেই পারেনি। বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং 3 থেকে 5 আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ। গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র, প্রধান উপদেষ্টা দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি। অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত 2 বার কথা হয়। দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। 5 আগস্ট বেলা 11টার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানবাহিনীর C-130J বিমানে করে দুপুর 12টা 40 মিনিটে ফ্লাই করেন। বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী। গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী। তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকে। গাড়িবহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার কর্নেল পদমর্যাদার জানান, সামনে বড় মিছিল আসছে, গাড়িবহর নিয়ে যাওয়া যাবে না। তখন গাড়িবহরে থাকা এসএসএফ এর একজন অপারেশন অফিসার বলেন, আমরা গুলি করে এগিয়ে যাব। কিন্তু গাড়িবহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন, ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না, মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারে। ফলে গাড়িবহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে নেওয়া হয়। এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়। হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে, সম্ভবত তারেক সিদ্দিকীর পরিবারের কেউ। হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলা যায়। পাইলট ছিলেন এয়ার কমোডোর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। হেলিকপ্টারটি 12টা 30 মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল ABM আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন। এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার 14টি সুটকেস বিমানে উঠিয়ে দেন। এ সময় শেখ হাসিনা কারোর সঙ্গে কোনো কথা বলেননি, শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা। সঙ্গে বিমানে আরও ওঠেন DG SSF এর 3 থেকে 4 জন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা। কুর্মিটোলা পৌঁছার 10 মিনিটের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এ সময় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয়। C-130J বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে, যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয়। সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায়, কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে। এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে শেখ হাসিনা সেখানেও অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। শেখ হাসিনাকে হিন্দন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে। গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন। বিশেষ বিমানে করে তিনি আসতেন, গণভবনে যেতেন, কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো। নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QM জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন। জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রয়োজনীয় গাইডলাইন নেন। শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না, তিনি ভারত থেকে বিমানে এনে যেতে চেয়েছিলেন, কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না। এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে। এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনা পালাবেন। আরও সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
করে কিছু সময়ের জন্য অন্যান্য বিমানের ওঠানামা বন্ধ রাখা হবে। রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেজন্য এর ট্রান্সপন্ডার অফ করে রাখা হবে। এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকে ইন্টারনেটও বন্ধ রাখা হয়। ওই দিন সকাল 9:30 থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয়। শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলে দুটি খবর ছড়িয়ে দেওয়া হয়। ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেজন্য এভাবে প্রতারণা করে দৃষ্টি অন্যদিকে নেওয়ার চিন্তা করা হয়। গণভবনে 4 আগস্টের রাত্রি ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর। এই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা বৈঠক করেন। তিনি বৈঠক করেন মন্ত্রী, দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে। বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাত 12টা থেকে সোয়া 12টার দিকে 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। সেই বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। বিমান বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন। এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকীর উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে। ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি, যাকে ডিউটিরত এসএসএফ সদস্যরা চেনেন না, গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন। রাত 12:40 3 বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন। রাতে গণভবনে পুলিশের আইজি আব্দুল্লাল মামুন এবং এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জামালউদ্দিনও ছিলেন। 5 আগস্ট সকাল 9টায় 3 বাহিনী প্রধান আবার গণভবনে আসেন। এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশের আইজি আব্দুল্লাল মামুনকে দেখিয়ে বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? এ সময় পুলিশের আইজি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না, কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই, অস্ত্র গোলা বারুদ আর অবশিষ্ট নেই, ফোর্সও টায়ার্ড হয়ে পড়েছে। সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন। তারা একথা বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। এ পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন তিনি, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। পরে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। জয়কে বলা হয়, প্রাণে বাঁচাতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই। টাইম একটি ফ্যাক্টর, এখনই সিদ্ধান্ত নিতে হবে। জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। তিনি টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে 45 মিনিট সময় বেঁধে দেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতা যে মিছিল আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে। আজ প্রকাশ পেয়েছে আমার দেশ পত্রিকা। বাংলাদেশের ফজর নাগাদ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পত্রিকাটি পৌঁছে যাবে। এই পত্রিকাটি আপনাদের, এই পত্রিকাটি আমাদের, এই পত্রিকাটি বাংলাদেশের সকল মানুষের। প্রথম দিনই সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকার প্রথম পেজের যে সংবাদ শিরোনাম, শেখ হাসিনা দিল্লির কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দিয়েছে এই আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা বাংলাদেশের গণমানুষের হৃদয়ের পত্রিকায় রূপান্তরিত হয়েছে ইতিমধ্যেই। আপনারা জানেন, মজলুম সাংবাদিক, জননন্দিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে তার লেখনীর শক্তি দিয়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান আগে যেভাবে করেছে, আজ আবার নতুন করে তিনি সেই পত্রিকাটি আপনার সামনে উপস্থাপন করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের মনের কথাটি প্রকাশ করার জন্য এই পত্রিকা প্রকাশ করেছে। এই পত্রিকার প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দচয়ন, প্রত্যেকটি লেখনী বাংলাদেশের মানুষের কথা বলবে, জনতার কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, ধর্মের কথা বলবে। বাংলার মানুষের ঐতিহ্য রক্ষার একটি মুখপাত্র হবে এই আমার দেশ পত্রিকা। আমার দেশের মাহমুদুর রহমানের শেষ বয়সের আকুতি হচ্ছে, তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। তার এখন একটাই চাওয়া পাওয়া, এই বাংলাদেশকে কেউ যাতে কোনো জায়গার করদ্রাজ্য বানাতে না পারে, সেজন্য অতন্ত্র প্রহরী হিসেবে আমার দেশ পত্রিকাটি তিনি জাতির কাছে রেখে যেতে চান। তিনি বলেছেন তার আর কোনো কিছু পাওয়ার নেই, প্রাপ্তির ভান্ডার ভর্তি হয়ে গিয়েছে, এখন শুধু একটাই কাজ, আমার দেশ পত্রিকার লেখালেখির মাধ্যমে বাংলার মানুষের কাছে এবং মানুষের যে ভিতরে লুকায়িত কথাগুলো সেগুলো জাতির কাছে প্রকাশ করা। আপনারা জানেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সংগ্রামী যে কয়েকজন মানুষ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হচ্ছেন, সোনার মানুষ হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান। তার উপরে আক্রমণ করা হয়েছে। গত ফ্যাসিস্ট শেখ হাসিনা কয়েকবার তার উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। সর্বশেষ কুষ্টিয়াতে ছাত্রলীগের এক নেতা তাকে সেখানে রক্তাক্ত পর্যন্ত করেছিল। তারপরে সেই মাহমুদুর রহমানকে বিদেশে পর্যন্ত যেতে বাধ্য করেছিল। মাহমুদুর রহমানের লেখনী বন্ধ হয়নি, মাহমুদুর রহমানের কলম বন্ধ হয়নি, মাহমুদুর রহমানের কার্যক্রম বন্ধ হয়নি। তিনি এই পত্রিকাটিকে নিয়ে বিদেশে বসে পর্যন্ত অনলাইনে চালানোর চেষ্টা করেছিলেন। আমাদের সাথে বারবার আক্ষেপ করে বলতেন, ফয়জুল, এই পত্রিকাটি আমি শুধুমাত্র দেশের জন্য বাঁচিয়ে রাখতে চাই, দোয়া করো, যদি দেশ পরিবর্তন করতে হয় তাহলে এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে। আজ সেই পত্রিকাটি তিনি নির্লসভাবে পরিশ্রম করে প্রকাশ করে দিয়েছেন। আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লিখে গিয়েছে। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ,
তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি প্রিয় সহযোদ্ধা, আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই, সর্বোত্তম পদ্ধতির পন্থা হচ্ছে কারো বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে মিডিয়া লাগবে, আর মিডিয়া আমাদেরকে সৃষ্টি করতে হবে। বাংলাদেশের আমাদের মিডিয়া বলতে এখন এই আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা আপনার, আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা আমাদের। সেজন্য আমাদেরকে এই পত্রিকার জন্য কাজ করতে হবে। আগামীকাল রবিবার, এই যে এখন রবিবার চলছে, এই রবিবারের সমগ্র অলিতে গলিতে, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্টের কার্যালয়, সারা বাংলাদেশের এমপি পাড়া, মন্ত্রী পাড়া, প্রশাসন, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আপনার অলিতে গলি এবং মাদ্রাসা, শিক্ষাঙ্গন, হাটে, বাজারে, সমগ্র জায়গায় আমার দেশকে পৌঁছে দিন। আমার দেশের পাশে থাকুন, আমার দেশকে এগিয়ে নিয়ে যান। যদি আপনি এতটুকু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন, তাহলে এই পত্রিকাটি সমগ্র মানুষের কাছে পৌঁছে যেতে সক্ষম হবে, যেটার বেনিফিট আপনিই পাবেন। কারণ আপনি চাচ্ছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরা সৈনিকদের একটি জায়গা থাকুক। কারণ আপনি চাচ্ছেন বাংলাদেশের নষ্ট রাজনীতিকে শেষ করে দিয়ে নতুন আঙ্গিকে সুষ্ঠু সুন্দর ধারায় বাংলার যুব সমাজ, ছাত্র সমাজ এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসাবে আমার দেশ প্রতিষ্ঠিত হোক। আপনি চাচ্ছেন এরকম একটি খোরাক, আপনি চাচ্ছেন এরকম একটি প্ল্যাটফর্ম, সেটা আপনার চোখের সামনেই। অতএব রবিবার দিনটা হোক আপনার জন্য আনন্দের, রবিবার দিনটা হোক দিনময় আমার দেশ পত্রিকা প্রচারের, রবিবার দিনটা হোক সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে এই পত্রিকার বিচরণ। আমার দেশ বলে দিবে বাংলাদেশ যাবে কোন পথে, আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমাদের কি ভূমিকা পালন করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে, কারো রাজ্যে পরিণত করতে যাচ্ছে কিংবা কারো বগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে, সেইটা এই দেশে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলব। প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কাউকে সহযোগিতা করব, তখন সেই সহযোগিতার জায়গাটা যেন আপনার সংশ্লিষ্ট ব্যক্তিরা সবার আগে পায়, আপনার এই বন্ধু যেন সবার আগে পায়। আমার দেশ আপনার বন্ধু, আমার দেশ আপনার মনের কথা বলে। আপনি অনেক পদ্ধতিতে আন্দোলন করতে পারবেন, কিন্তু একটা পত্রিকা, একটা সংবাদ মাধ্যম, একটা মিডিয়া আজ এই সমাজে কতটা জরুরি সেটা বুঝাতে পারবো না। মাহমুদুর রহমান তার জীবনের শেষ সময় এসে শুধু একটা কথাই বলেছেন, আপনারা আসুন, পত্রিকাটির পাশে থাকুন এবং তার শেষটা তিনি দেখে যেতে চান। একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান। শুধু আজকের রবিবারের পত্রিকা, আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন, প্রথম পেজটা আপনি দেখেন, তাহলেই আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন। মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখেন, এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা। আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারপরে হচ্ছে সঙ্গে 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে। এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন। এই হচ্ছে আজকের আমার দেশের আজকের পত্রিকার শিরোনাম। আগামীকাল সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আপনি যদি সত্যিকার দেশপ্রেমিক হন, তাহলে এই মাহমুদুর রহমানের জন্য, আজকের এই মাহমুদুর রহমানের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনাকে একটা পত্রিকা হলেও কিনে প্রচার করতে হবে। নিজে কিনুন, অন্যকে বিতরণ করুন। যদি আপনার সাধ্য থাকে 200 টাকার পত্রিকা কিনুন, 100 টাকায় অন্তত 10টা পত্রিকা আপনি কিনতে পারবেন, 200 টাকায় 20টা পত্রিকা কিনতে পারবেন। এরকম করে আপনার যদি সাধ্য থাকে 1000 টাকা, আপনি 1000 টাকার পত্রিকা ক্রয় করে প্রয়োজনে নিজে হকার হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করে জাতিকে উদ্বুদ্ধ করুন যে এভাবেই জাতিকে জাগাতে হয়। জাতিকে শুধু বসে বলে হবে না, জাতিকে জাগাতে হলে, জাতিকে জাগ্রত করতে হলে নিজেরও দায়িত্ব পালন করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকের এই আমার দেশ পত্রিকা, আমি জানি না ভাগে পাবো কিনা, কিন্তু আমি এই পত্রিকা নিজে কিনবো, নিজে পত্রিকা আমার টাকা দিয়ে যতটুকু সম্ভব সেই পত্রিকা কিনে রাস্তায় দাঁড়িয়ে হকারগিরি করে মানুষকে দিয়ে তারপরে আমাকে আমার দায়িত্বের জায়গাটা পালন করতে চাই। আমি চাই এই পত্রিকাটি সকলের পত্রিকা হোক। আমরা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে দেশকে যেমন বিনির্মাণ করবো, আমাদের ভাইদেরকে পাশে দাঁড়িয়ে আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠবো। সংকীর্ণ মানসিকতা নিয়ে বিশ্ব জয় করা যায় না, সংকীর্ণ মানসিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না। মাহমুদুর রহমানের চাওয়া পাওয়ার কিছুই নেই, সন্তান নেই পরিবারের, শুধুমাত্র তিনি আর তার স্ত্রী, তার জীবনের আর কি আছে, আর তার মা অসুস্থ। সেই অবস্থায় এখন একটাই তার দায়িত্ব, তিনি দেশকে নিয়ে কথা বলতে চান, দেশের মানুষকে নিয়ে লিখতে চান। অতএব এই মাহমুদুর রহমানের এই শেষ ইচ্ছাটা আমরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করব এবং মানুষের কাছে সেই জায়গাটা পৌঁছে দিব। আপনি যদি পত্রিকাটাকে নিজের মনে করেন, তাহলে আপনি আনন্দ অনুভব করবেন। পত্রিকাটাকে পত্রিকা মনে না করে নিজের প্রতিষ্ঠান মনে করে আগামী দিনকে এই রবিবার সমগ্র অলিতে গলিতে ছড়িয়ে দিন, সমগ্র বাংলার মানুষের হৃদয় পৌঁছে দিন। আমাদের কোনো কথা বলার মানুষ নেই, মানুষ আছে যেই কথার আমার প্রয়োজন নেই, সেই কথা শোনানোর মানুষ আছে। আমার দেশ পত্রিকা সেই কথা শোনাবে যেই কথা শোনার জন্য আর কেউ দাঁড়ায়নি, আপনার আমার দেশই দাঁড়িয়েছে। অতএব এই আমার দেশকে আপনার আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতেই হবে, যেতে হবে বহুদূর, যেতে হবে বিজয়ের জন্য, যেতে হবে দেশ রক্ষার জন্য, যেতে হবে রাজনৈতিক পট পরিবর্তন করে একটি সুষ্ঠু সুন্দর ধারার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। অতএব কারা কারা রাজি আছেন এখানে ইনশাআল্লাহ লিখুন, বাংলাদেশ জিন্দাবাদ লিখুন, আমার দেশ জিন্দাবাদ লিখুন। সর্বোপরি আপনি আর কিছু না পারুন, আপনার ফেসবুকে,
আপনার ইউটিউবে, আপনার প্রোফাইলে আমার দেশ জিন্দাবাদ লিখে অন্তত পক্ষে সমগ্র বাংলাদেশের সার্চ বাটনে যেন আসে শুধুই আমার দেশ। এই আমার দেশটাকে যদি এভাবে করে মানুষের হৃদয় ঢুকিয়ে দিতে পারেন, তারপরে মাহমুদুর রহমান তার জায়গা থেকে তিনিও চেষ্টা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আসুন, আমাদের মধ্যে কোনো কুটিলতা না রেখে আমরা আমাদের পত্রিকাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে দেশবাসীর জন্য একটি সুন্দরতম জিনিস উপহার দেয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, পারবেন তো ইনশাল্লাহ? পারতেই হবে। অতএব কারা কারা এই পত্রিকা বিতরণ করবেন, কারা কারা পত্রিকা কিনবেন, কারা কারা পত্রিকাটি জাতির কাছে প্রকাশ করবেন, তারা এখানে কমেন্টস করতে পারেন। ঢাকার ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। এরপর কোনো অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেওয়া হয়। আরেক ভুক্তভোগীকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এক ভিকটিম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই গুলি করা হয়। আবার কখনো রেল লাইনে ফেলে রেখে লাশ বিচ্ছিন্ন করতে ট্রেনের জন্য অপেক্ষা করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে গুমের পর এমন সব ভয়াবহ নির্যাতনের তথ্য উঠে এসেছে তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। গুমের শিকার অনেককেই হত্যার প্রমাণ পেয়েছে কমিশন। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীর মাথায় গুলি করে মেরে ফেলা হতো, এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন মরদেহ ডুবে যায়। এই যে হাজার হাজার লোককে যে তারা নিয়ে গুম করে মেরে, কি একটা ভয়াবহ একটা এইরকম ক্রাইম বাংলাদেশে হয়েছে, এটা তো পড়তেই গা শিরে উঠে। যারা জড়িত তাদের কারো ক্ষমা নাই, তাদেরকে বিচারের আনতে আমরা আনবো। গুমের নির্দেশ আসতো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। এসব গুমের জন্য ভারতের সহায়তা নিয়েছে শেখ হাসিনার প্রশাসন। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, একজন সৈনিক তদন্ত কমিশনকে জানিয়েছেন 2011 সালে 2 দফা তামাবিল সীমান্ত দিয়ে 3 জন বন্দীকে আনা হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ছিলেন। 2 জন বন্দীকে রাস্তার পাশে হত্যা করা হয়। জীবিত আরেক বন্দীকে র্যাবের আরেকটি দলের কাছে তুলে দেওয়া হয়। র্যাবও 2 জন বন্দীকে একই প্রক্রিয়ায় ভারতীয়দের কাছে তুলে দিয়েছিল। গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে তুলে ধরে কমিশন। র্যাব এবং ডিজিএফআই এ কর্মরত সামরিক কর্মকর্তারা বিশেষভাবে নির্যাতন চালাতো গুম করা ব্যক্তিদের ওপর। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1676টি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে কমিশনে, যার মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনা করে প্রাথমিক এই প্রতিবেদন দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। তবে গুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি সংস্থা মায়ের ডাক বলছে, গুম হওয়া ব্যক্তির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যে সংখ্যাটা আপনার বললাম, শোনো আসলে এটা আমরা যদি দেখি আরও কয়েক মাসে যদি এটা হয়তো 3 গুণ হয়ে যেতে পারে। প্রতিটা ফ্যামিলিকে ইনফর্ম করা, তাদের সাথে কি করা হয়েছিল, যদি তথ্য তাদের কাছে সত্যি থেকে থাকে, যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কমিশনের যে পুরোপুরি প্রক্রিয়াটা, ওটাও আমাদের কাছে স্বচ্ছ হচ্ছে না। আর্মি বলেন বা ডিজিএফআই বলেন, তাদের প্রসঙ্গে আমরা কেন কথা বলছি না? ক্যান্টনমেন্টের যে সেলগুলো, ক্যান্টনমেন্টের সেই সেলগুলোর মধ্যে যারা ছিল, আমরা জানি এখনো অনেক সিকিউরিটি ডিটেনশন সেল ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, আয়নাঘর। তো সেই সেলগুলোতে কারা ছিল, তাদের কি করা হয়েছে, মানুষগুলো কোথায়? গুমের শিকার ব্যক্তি কিংবা স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সিকিউরিটি দেওয়া হবে, আপনার প্রোটেকশন দেওয়া হবে, আপনি আস্থায় রাখুন আমাদেরকে। আমরা চাই আপনি আসুন, আপনার কথাগুলো বলুন।